জামায়াতের আমির সহ রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সভা করলেন তিনি, সেখানে তো আপনাকে ডেকেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে। জাতীয় পার্টি থেকে আনিসুল ইসলাম মাহমুদ ছিলেন, মুজিবুল হক চুন্নু ছিলেন। কে আপনাদের ফোন করেছিলেন? তারা বলেছিলেন যে ততক্ষণে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এবং তিনি দেশ ছেড়ে চলে গেছেন। সেনাপ্রধানের অফিস থেকে কেউ একজন টেলিফোন করেছিল, এখন আমার সঠিকভাবে নামটি মনে নেই। ওনারা এটা বলেছিলেন যে সেনাপ্রধান আমার সঙ্গে কথা বলতে চাচ্ছেন, আমাদের দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে আমি যেন তার সঙ্গে দেখা করতে আসি। একটা সময় বেঁধে দিয়েছিলেন, এই সময় উনি ওনার হেডকোয়ার্টারে উপস্থিত থাকবেন। তখন পর্যন্ত আমরা সরকারের পতন হয়েছে বা কিছু তেমনটা জানতাম না। সরকারের পতন তখনও আমার মনে হয় সেই মুহূর্ত পর্যন্ত হয়নি। তারপরে আমরা ওনার ডাকে আর্মি হেডকোয়ার্টারে গেলাম, ওখানে বসলাম, ওনার সঙ্গে দেখা হলো। তো আমি বললাম যে এখন কি জন্য আমাকে ডাকা হয়েছে। কয়টার দিকে হবে? আমি সময়গুলো ভুলে গেছি, এখন অনেকদিন হয়ে গেল তো আমি ঠিক খেয়াল করতে পারিনি। মনে হয় 10টা 11টা বা 12টা এরকম হবে, 11টা 12টা সকালের দিকেই হবে, তাই না? কতটা? হ্যাঁ 12টার সময় বলেছিল। হ্যাঁ সরি, 12টার সময় হলে হ্যাঁ। তারপরে আমি গেলাম, ওনারা বললেন যে প্রধানমন্ত্রী ক্ষমতা হস্তান্তর করতে মনস্থ করেছেন, তবে কিভাবে করবেন এগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করো আপনাদের সঙ্গে। তারপরে ওনাকে যদি আমরা প্রস্তাব দিই তাহলে হয়তো উনি সেই মেনে নিলে হয়তো উনি সেভাবে ক্ষমতা পদত্যাগ করে পদত্যাগ করবেন, চলে যাবেন বা কোথাও, এটা আমরা তখন উনি বলেননি আর কি। তো আমি বললাম যে আমাদের ছাড়া আর কাউকে ডাকা হয়েছে, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দল, জামাত? তো উনি বললেন যে হ্যাঁ, বিএনপিকে খবর দেওয়া হয়েছে, জামাতকেও খবর দেওয়া হয়েছে, ওনারা পথে আছেন। তখন আমি নিজের থেকে বললাম যে স্টুডেন্টদের যে রিপ্রেজেন্ট করছিলেন আসিফ মাহমুদ আর আসিফ নজরুল, আর সঙ্গে হলো আমাদের ওই কি নাম আমাদের ওই সাকি, জুনায়েদ সাকি, বা যারা তখন মাসে খুব সরগরম গরম ভালো অবস্থানে ছিলেন, তারা সক্রিয় ছিলেন। আমি বললাম ওনাদেরকেও ডেকে আনা ভালো, আর যারা অন্যান্য দল, ইসলামিক দল, সবাইকে ডেকে একসঙ্গে বসে আমরা আলাপ করি। তখন ওনারা বললো যে আমরা খোঁজ খবর করছি, যাতে থেকে পারছি আনছি। তো সেই সময় হ্যাঁ ওটাই তো কথা ছিল, এবং ওখানে এসে আমরা আলাপ সালাপ শুরু করলাম। তখন পর্যন্ত আমরা শুধু কি করা যাবে, অনেকে বললেন যে এখন পার্লামেন্ট যেহেতু আছে, উনি পদত্যাগ করলে পার্লামেন্টে কিভাবে কি হতে পারে, নেক্সট কিভাবে হতে পারে, এইসব আলাপ হচ্ছিল আর কি। তো ইন দ্য মিন টাইম হঠাৎ করে একজন বললেন যে আমি তো দেখতে পাচ্ছি টেলিভিশনে যে প্রধানমন্ত্রী চলে যাচ্ছেন, উনি চলে গেছেন। তখন উনি বললেন, আর্মি চিফ বললেন যে আমি এটা ঠিক জানি না, উনি চলে যাওয়ার কথা সম্পর্কে আমার ধারণা নেই, যাই হোক আমরা দেখছি এটা। তো আপনারা আলাপ করেন, যদি চলে যায় উনি তারপরে তো একটা ব্যবস্থা করতে হবে আমাদের। পরে শোনা গেল যে হ্যাঁ উনি চলে গেছেন। তখন প্রশ্ন আসলে যে তার মানে সরকার পদত্যাগ করেছেন, এখন একটা ভ্যাকাম সৃষ্টি হয়েছে, কি করা যায়। তখন অনেক আলাপ আলোচনা হওয়ার পরে সবাই মিলে সিদ্ধান্ত নিল যে আমরা প্রেসিডেন্টের কাছে যাই। প্রেসিডেন্টের কাছে গিয়ে এই বিষয়গুলো নিয়ে আলাপ করে একটা পরবর্তীতে কি করা যায় এটা নিয়ে একটা ডিসিশন নেই। তখন আমরা সবাই মিলে গাড়িতে করে, একটা গাড়িতেই 2টো বা 3টা গাড়িতে সবাইকে মিলিয়ে আমরা বঙ্গভবনের দিকে আসলাম। তখন পথে ঘাটে মানুষ নেমে গেছে, হয়েছে বিরাট অবস্থা, একেবারে বিরাট ভাবে একটা হুলস্থুল চলছে আর কি। তো আমরা এইভাবে প্রেসিডেন্টের ভবনে গেলাম, প্রেসিডেন্টের সঙ্গে দেখা হলো, ওনাকে জানানো হলো যে উনি বললেন যে সেনাপ্রধানের দপ্তরে কি আপনারা সকল রাজনৈতিক দল একসঙ্গে বসেছিলেন? আপনি যখন শুরু করলেন মনে হচ্ছিল আমরা যখন একাই বসেছিলেন প্রথমে সেনাপ্রধান, বা আলাদা আলাদা করে তিনি বসেছিলেন? না, প্রথমবার যখন আমি গেছি তখন কেউ আসেননি। পরবর্তীতে মির্জা ফখরুল আসলেন, মির্জা আব্বাস উনি আসলেন, তারপরে আবার জামাতের নেতা আসলেন, ওনার নামটা ভুলে গেছে। আর তারপরে হ্যাঁ শফিকুর রহমান আসলেন, তখন না অন্য একজন পরে না, পরে আবার আরেকজন আসলেন ইয়ের থেকে, মামুনুল হক, এই ধরনের আর কয়েকজন এসেছিলেন, আমি সবাই। তারপরে আসিফ নজরুল আসলো, পরে জুনায়েদ সাকি আসলো। তখন আমরা কিছুক্ষণ নিজেদের মধ্যে আলাপ করেছিলাম, মানে হয় ঘন্টাখানেক হবে। তার ইতিমধ্যেই যখন শোনা গেল যে প্রধানমন্ত্রী চলে গেছেন, ভ্যাকাম হয়ে গেছে, এখন দেশে একটা শূন্যতা সৃষ্টি হয়েছে, তখন সবাই সিদ্ধান্ত নিল যে এখন আমরা এখানে না নিয়ে প্রেসিডেন্টের ওখানে গিয়ে বসে এগুলোর ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। তখন আমরা প্রেসিডেন্টের ওখানে গেলাম আর কি, আলাপ সালাপ, ওখানে গিয়ে আলাপ সালাপ হলো।
সেনাপ্রধানের দফতরে বসে প্রথম, নাকি বঙ্গভবনে যাওয়ার পরে প্রথম আপনারা জানলেন যে ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকারটা হবে? একটা সর্বদলীয় সরকার না হয়ে আসলে যে একটা সুশীল সমাজের নেতৃত্বে তরুণদের অংশগ্রহণে সরকার গঠিত হবে, ডক্টর ইউনূস নেতৃত্ব দেবেন, সেটা কখন এই রাজনৈতিক দলগুলোর মধ্যকার আলোচনায় উঠে এলো? আমরা যখন প্রেসিডেন্ট এখানে গেলাম, সবাই মিলে বসলাম, যারা যারা দলীয় যারা ছিলেন যেখান থেকে, তখন কথা একটা উঠেছিল যে ছাত্রদের প্রতিনিধি থাকলে ভালো হয়। কথাটা আমি তুলেছিলাম বা আসিফ নজরুল, মানে আমরা সবাই এগ্রি করলাম। তো ওনাদেরকে খবর দেওয়া হয়েছে, আসিফ নজরুল বললেন যে ওনাদের 2-4 জন এখন আসবেন। তখন প্রশ্ন হলো যে কি করা যেতে পারে, আগামীতে কি কি হতে পারে, কি ধরনের সমস্যা। তখন সবাই এগ্রি করলো যে এটা এখনই আমরা সিদ্ধান্ত নিতে চাচ্ছি না সবাই মিলে, বরং আসিফ নজরুলকে দায়িত্ব দেওয়া হলো, এবং প্রেসিডেন্ট ওনাকেও বলা হলো যে ওনারা বসে, আর্মি চিফ উনি তো আমাদের নিয়ে গেছিলেন সঙ্গে, উনি থাকবেন, আর দরকার হলে ওনারা যেভাবে মনে করেন সেইভাবেই একটা সরকার গঠিত হবে পরবর্তীতে। এটাই তখন সিদ্ধান্ত হয়েছিল। আমার ধারণা হলো তখন পর্যন্ত ওই ডক্টর ইউনূসের কথাটা আমরা শুনিনি। পরবর্তীতে যখন ওনারা প্রেসিডেন্টের সঙ্গে আলাপ করতে গিয়েছেন, তখন হয়তো ডক্টর ইউনূসের কথা এসছে, এবং ওখানে ছাত্ররাও কিছু ছিলেন। ওনাদেরকে বলা হয়েছিল যে যত তাড়াতাড়ি সম্ভব একটা কাঠামো তৈরি করে আমরা আবার বসবো, এবং তার পরবর্তীতে এই সরকার গঠিত হবে। তো পরবর্তীতে আর সেভাবে আমাদের বসা হয়নি। ওনারা তখনই ডক্টর ইউনূস সিদ্ধান্ত হলো কিছু ছাত্র নেতাদের নিয়ে একটা মোটামুটি একটা মন্ত্রিসভা গঠন করার পরে তারপরে মন্ত্রিসভার শপথের সময় আবার আমাদের ডাকা হয়েছে। ইতিমধ্যে মন্ত্রিসভা গঠন বা এই সিলেকশনের ব্যাপারে আমাদেরকে কিছু বলা হয়নি। আমরা ততক্ষণ পর্যন্ত আমরা ওনাদের দায়িত্ব দিয়েছিলাম, ওনারাই করছিলেন আর কি। প্রেসিডেন্ট সাহেব ছিলেন, আমাদের আর্মি চিফ ছিলেন, আসিফ নজরুল ছিল, আর ছাত্র নেতাদের 2-1 জন ছিলেন প্রধান। আমার জানার মতে এনারাই সিদ্ধান্তগুলি নিয়েছিলেন। ওনারাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে বাকিদের সমন্বয় করে একটা মিনিস্ট্রি গঠন করেছিলেন, মানে কি বলে উপদেষ্টা পরিষদ, সেটাই পরবর্তীকালে শপথ নিয়েছিল আর কি। এবং তখন আপনারা সকলেই একমত হচ্ছিলেন, মানে আপনি যা বললেন সেই সেই মানে এই যে উনাদেরকে দায়িত্ব দিয়ে আসা, মানে রাষ্ট্রপতিকে, সেনাপ্রধানকে এবং ছাত্র তরুণদেরকে দায়িত্ব দেওয়া একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে, সেই সিদ্ধান্তে তখন জাতীয় পার্টি তো একমত হয়েছে, আপনি নিজেই বলছেন। মানে বিএনপির তরফে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ছিলেন, সকলেই তখন বললেন যে এই 3 পক্ষ মানে রাষ্ট্রপতি, বা 3 পক্ষ মানে রাষ্ট্রপতি, সেনাপ্রধান এবং তরুণরা যে সরকার গঠন করবেন আপনারা সেটাই মেনে নেবেন। মানে আর কোনো আলোচনা বা প্রস্তাব বা উপদেশ আপনাদের তরফে তার মানে ছিল না? না না, কথাটা ওরকম নয়। ঠিক কথাটা ছিল যে ওনারা একটা কাঠামো তৈরি করবেন, আমাদের সঙ্গে দরকার হলে আলাপ আলোচনা করবেন, আমাদের মতামত নেবেন দরকার হলে, মানে এরকম ধরনের একটা কথাই ছিল আর কি। তো ওনারা হয়তো ওনাদের সঙ্গে কারো কারোর সঙ্গে হয়তো আলাপ করেছেন, আমি যতটুকু জানি। তো আমাদের সঙ্গে সেভাবে আলাপ, আমরা বলেছি ঠিক আছে আপনারা যেটা ভালো মনে করবেন, আমাদের এটাতে অবজেকশন নেই, সবাই যদি এগ্রি করে আমরা সেখানে এগ্রি করবো, এটাই ছিল কথা। তো কথা ওনারা ইতিমধ্যে 2-3 দিন হয়তো সময় ছিল, ওনারা আমার মনে হয় অন্যান্য দলের অনেকের সঙ্গে আলাপ সালাপ করেছিলেন, কাকে নিলে ভালো হয় বা না নিলে, বা এটা ঠিক আছে কিনা বা এই ধরনের করবো কিনা। আমি যতটুকু জানি যে ওনারা কিছু ইন্টারাকশন করেছিলেন, আমাদের সঙ্গে বা আমার সঙ্গে কোনো ইন্টারাকশন হয়নি। তবে আমরা পরবর্তীতে ওনারা যখন বলেছে তখন আমরা মেনে নিয়েছি, কেননা তখন ঢাকাম একটা হয়ে গেছে, রাজনৈতিক শূন্যতা, দেশে সরকার নেই, আইন শৃঙ্খলার যে কোনো সময় যে কোনো ধরনের অবনতি হতে পারে। সেই কারণে আমরা তখন মনে করছি তত তাড়াতাড়ি সম্ভব একটা সরকারি কাঠামো থাকা দরকার, দেশে একটা কিছুটা হলে স্থায়িত্ব আসা দরকার, আইন শৃঙ্খলা মানে মানুষের জানমালের নিরাপত্তার কারণে হলো তাড়াতাড়ি একটা কিছু আসা দরকার। পরবর্তীতে হয়তো যদি কোনো প্রয়োজন হয় আবার পরিবর্তন করা যেতে পারে, এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং থেকেই এটা করা হয়েছিল আমার ধারণা। মানে আমরা সবাই ওই মানসিকতায় ছিলাম তখন, যে দেশকে এখন একটা জায়গায় আনতে হবে যেখানে সবাই নিরাপদ থাকতে পারে। একটু নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়ে গেছিল, পথে ঘাটে লুটতরাজ, মারামারি, কাটাকাটি, বাড়িঘর লুণ্ঠন, অনেক কিছু তখন শুরু হয়ে গেছিল। তখন কিন্তু একটা মিটিং এর সময় জিজ্ঞাসা করেছিল অনেকে যে আপনারা, যখন আমরা ছিলাম প্রথম দিনই, যে এরপরে কি করা উচিত বলে আপনি মনে করেন। অনেকে অনেক কিছু বলেছিল, আমি একটা কথা বলেছিলাম, সেটা অনেকেই খুব পজিটিভলি নেননি। আমি বলেছিলাম যে এই মুহূর্তে কিন্তু দরকার, সবচেয়ে বড় দরকার হবে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা। আইন শৃঙ্খলা একটা স্টেবল পজিশনে নিয়ে না আসলে দেশ একটা বিরাট বিপর্যয়ের সম্মুখীন হতে পারে, অনেক মানুষ প্রাণ হারাতে পারে, অনেক ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। তো সেটা রক্ষার জন্য যেহেতু সেনাবাহিনী আপনারা নামিয়েছেন, সশস্ত্র বাহিনী অর্থ হলো তারা অস্ত্র নিয়ে
ডিউটি করবে অস্ত্র নিয়ে, তাদেরকে সেইভাবে একটা ক্ষমতা দিলে দেশটা ঠান্ডা হবে, তখন আপনি দেশটা চালাতে সুবিধা হবে। ডিসিপ্লিন মাস্ট বি এস্টাবলিশড। তো ওনারা সবাই আবার সঙ্গে সঙ্গে এটার বিরোধিতা করলেন যে এটা ঠিক হবে না, এটা সেনাবাহিনী অস্ত্র ব্যবহার করবে, এটা ভালো হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা যদি ভালো মনে করেন কোনো অসুবিধা নেই। আমি বলেছিলাম যে জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয় দেশের জনগণকে রক্ষা করার জন্য, দেশের জনগণের দিকে বন্দুক তাক করাটা সেনাবাহিনী রাজি ছিল না। আমরা মনে করি তখন আমি বাধা দিয়েছিলাম যে এটা ঠিক না, কিন্তু জনগণকে রক্ষা করার জন্য অস্ত্র ধরতে পারবে না সেনাবাহিনী, এটা হয়তো ঠিক নয়। তো যাই হোক, তখন ওই খবরে এসছে যে না, কিছু করা হবে না, এইভাবে থাকবে, তারপরে সরকার এসে ব্যবস্থা করবে। যাই হোক, পরবর্তীকালে কিন্তু সেই যে ললেসনেস একটা শুরু হলো, এটা কিন্তু মানে এখন পর্যন্ত চলছে এবং বাড়ছে, এটাকে কিন্তু আর নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। একটা জিনিস, অ্যাডমিনিস্ট্রেশনের বেসিক কতগুলো জিনিস আমরা অনেক সময় ভুলে যাই। আমি দীর্ঘদিন 25 বছর ব্যুরোক্রেট হিসেবে চালিয়েছি, তারপরে মন্ত্রী ছিলাম 5 বছর, আমি অনেক জায়গায় কাজ করেছি, প্রায় 28 বছর এখন রাজনীতিতে আছি। কথা হলো যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনের কিন্তু দুটো জিনিস থাকে, এমনকি প্রত্যেকটা ধর্মেও। একটা হলো মানে রিওয়ার্ড এন্ড পানিশমেন্ট, মানে স্বর্গে যাবা না হলে নরকে যাবে, মানে ভালো কাজ করলে ভালো কাজ, খারাপ কাজের শাস্তি। এটা যদি না থাকে তাহলে সামাজিক শৃঙ্খলা থাকে না। আমরা ওই জিনিসগুলোকে একাকার করে দিয়েছিলাম। আমি মনে করেছিলাম যে ওখানে যেখানে প্রথম থেকে যদি এটা স্টপ করা যেত, তাহলে কিন্তু দেশ এতদিন অনেক স্টেবল হতো, রাজনৈতিক স্থিতিশীলতা আসতো, যেহেতু আইন শৃঙ্খলা ভালো থাকলে সবকিছুই ভালোমতো চলে। তো যাই হোক, এখন আবার আমাদেরকে হয়তো এদিকে দৃষ্টি দিতে হবে। তখন এটা নিয়ে খুব অনেকে সমালোচনা করেছিল। সশস্ত্র বাহিনী জনগণের রক্ষা করার জন্য, জনগণের স্বার্থ রক্ষা করার জন্য, জনগণের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য, বিদেশ থেকে যেটা অ্যাটাক হলে রক্ষা করার জন্য, দেশের জনগণের উপর তারা অত্যাচার করবে না, এটা আমরা বাধা দিতে পারি এবং বাধা দেওয়া উচিত, আমরা দিয়েছিলাম। সেই কথাটা অনেক সময় অনেকে ভুল মানে বুঝতে পারেননি আর কি। রাজনৈতিক স্থিতিশীলতা আসছে না আজকে, কেননা কোনো সামাজিক স্থিতিশীলতা নেই, কেননা আইন শৃঙ্খলা ঠিক নেই, কারো কোনো নিরাপত্তা নেই। এখন কিন্তু বাংলাদেশের বর্তমানে এটাই সবচেয়ে বড় সমস্যা, যে সবাই আতঙ্কে আছে, যেই থাক যেখানেই থাক। আমি দেখছি যে মানুষের ভয় আছে, কোথায় কি হচ্ছে কোনো ঠিক নেই। আজকে রাস্তায় যাবো, পিটিয়ে মেরে ফেলতে পারে, কালকে আরেক জায়গায় যাবো, আমার ব্যবসা প্রতিষ্ঠানে আগুন লাগিয়ে দিতে পারে, এবং আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, এখনো হচ্ছে। যে কোনো জায়গায় যে কোনো সময় মানুষের ব্যবসা করে, ওরা বলে ভাই আমরা কি করবো, কথা বলতে ভয় করি, যারা কেউ কিছু বললে টাকা চাইলে টাকা দিয়ে দিই, কেন আবার দেখা যাবে না হলে মহাবেশে আমার বিজনেস সেন্টার ভেঙে ফেলছে। আমি অনেক মিডিয়ার লোকের সঙ্গে আলাপ করছি, বলছি কি করবো, আমাদের কোনো উপায় নেই। হঠাৎ করে দেখবো যে মিডিয়ার ঘর বাড়ি সব ভেঙে ফেলছে, নষ্ট করে ফেলছে। আমাকে তো রক্ষা করতে হবে, আমার জানমাল এবং সবকিছু দেখতে হবে। তো এই সমস্যাটা এখন পর্যন্ত আছে, এবং এটাকে কিছুটা হলো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, এবং এই জিনিসটাই কিন্তু দেশের এখন সবচেয়ে বড় সমস্যা এবং সবচেয়ে বড় ক্ষতির কারণ। রাজনৈতিক স্থিতিশীলতা আসছে না যেহেতু সামাজিক স্থিতিশীলতা নেই, সামাজিক স্থিতিশীলতা নেই যেহেতু দেশে কোনো আইন শৃঙ্খলা, তার ফলে কোনো ইনভেস্টমেন্ট আসছে না, কোনো চাকরির সৃষ্টি হচ্ছে না, ব্যবসায় মন্দা চলছে, যার জন্য সরকার রেভিনিউ আর্ন করতে পারছে না। বিদেশ থেকে ইম্পোর্ট করে তার বিল দিতে গিয়ে সরকারের টেনশন খেতে হবে। এখন যেটা হচ্ছে, আমি মনে করি সামনে আরো বড় ধরনের সমস্যা হতে পারে। তো সেই শৃঙ্খলা রক্ষাটা। সেনাপ্রধান যখন 5ই আগস্ট মানে যে আমাদের জাতির উদ্দেশ্যে সংবাদ মাধ্যমের সামনে এলেন, মিডিয়ার সামনে এলেন, তখন তিনি বললেন যে আমি আপনাদের জানমাল রক্ষার দায়িত্ব নিলাম, আপনারা শান্ত হন। এবং তিনি যখন ওই যে বললেন যে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে আমরা এরপরে কি করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নিতে একসাথে বসেছি, তখন মনে হচ্ছিল যে তিনি আপনাদের কাছে একরকমের পরামর্শ চেয়েছেন। তো আপনি বলছেন যে সেনাবাহিনীকে কঠোর হওয়ার কথা বলবার পর, মানে সেনাবাহিনীকে সত্যিই জানমালের দায়িত্ব নিতে বলবার পর তারা তাতে রাজি হন নাই, মানে আপনার একটা পরামর্শের কথা বলছেন যে সেই পরামর্শ তারা গ্রহণ করেন নাই। অন্যদিকে অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ তৎকালীন সময় ওই বিভিন্ন সময় গোলাগুলি মানুষের হত্যা, এটা আমি তাদের দোষ দিই না। সবাই মানসিক ভাবে প্রস্তুত ছিলেন যে না না আর কোনো রক্তপাতের দরকার নেই। কিন্তু আমরা দুষ্টের দমন যদি আমি না করি, তাহলে তো শিষ্টের পালন আমি করতে পারবো না, দুষ্টের দ্বারা শিষ্ট নির্যাতিত হবে, যেটা এখন হচ্ছে আর কি। সেই জিনিসটি অনেকে হয়তো আবেগের বশবর্তী হয়ে জিনিসটাকে ওভাবে নেননি। ফলে সেনাপ্রধানও একটা মেসেজ হয়তো পেয়েছেন যে না, আমরা কঠোর হতে গেলে এটাতে সমর্থন রাজনৈতিক দলগুলি থাকবে না। যার জন্য হয়তো উনি যতটুকু দায়িত্ব নিতে চেয়েছিলেন অতটুকু সাহস করতে বা যে কোনো ভাবে ওইভাবে যেতে পারেননি বা যেতে চাননি। এখনো হয়তো উনি কিছুটা হ্যাসিটেশনে থাকেন যে এটা ঠিক হবে কিনা। কিন্তু মানে যার যেটা কাজ তাকে সেটা করতে না দিলে, আধা পথে থামিয়ে দিলে তো ওর এফেক্টিভনেস থাকবে না। তাহলে সেনাবাহিনী নামানো উচিত না, যদি আমি মনে করি তাকে ব্যবহার করবো না, বা যাকেই নামাবেন তাকে কঠোরভাবে নামাতে হলে, কঠোর যদি দরকার হয় কঠোর হতে হবে।
না করলে তো কাজ হবে না। এটা বুঝতে হবে, তো দেশ তো পরিচালিত হতে হবে, দেশ তো আবেগের উপর চলবে না, দেশ তো একটা শৃঙ্খলা থাকতে হবে। চোর ডাকাত এসে আমার বাড়িতে এসে দাও কোরাল নিয়ে ঝাঁপিয়ে পড়লো, যে কোনো জায়গায় অ্যাটাক করা শুরু করলো, আর পুলিশ নীরবের মতো দাঁড়িয়ে থাকলো, কিছু করতে ভয় পেলো, আর্মি এসে তাকে সামলাতে পারছে না। এই পরিস্থিতি তো কারোর জন্য সুখকর নয়। 5 তারিখের কথায় যদি আবার একটু ফিরি, যে তখন মনে হচ্ছিল যে সেনাপ্রধান সকল রাজনৈতিক দলের সম্মতিতে